কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৩:৩০টার দিকে উখিয়ার ১৫ ও ১১ নম্বর ক্যাম্পে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে গভীর রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, এপিবিএন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এই ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৫ নম্বর ক্যাম্পে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ ঢাকা সহ দেশের ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সাথে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দেয়া এক বিশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক দিয়ে বয়ে যেতে পারে ঝড়। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেলকে হুমকি দেওয়ার অভিযোগে ৪ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন এই নোটিশ দেন। শোকজ পাওয়া ৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন মোহাম্মদ জহিরুল ইসলাম সুমন, মোহাম্মদ রফিকুল ইসলাম মন্টু, মোহাম্মদ মাসুদ রানা এবং মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল। শোকজ নোটিশে বলা হয়, দুপুরে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনের সময় অ্যাটর্নি জেনারেলের সাথে ওই ৪ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অসৌজন্যমূলক আচরণ করেন। নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন তারা। বিচারপ্রার্থী ও কার্যালয়ে কর্মরত অন্য আইন কর্মকর্তাদের সামনেই এই ঘটনা ঘটে। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যেই জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে অবৈধ প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন ৫০ জন বাংলাদেশি। রোববার রাত ৯টার দিকে ভারতের পেট্রোপল, ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ বেনাপোল চেকপোস্ট দিয়ে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, অবৈধ পথে ভারতে যাওয়ার অভিযোগে আটক হওয়ার পর ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরেছেন তারা। তাদের মধ্যে ৬ জন নারী ও ৪৪ জন পুরুষ রয়েছেন। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রোপল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্টে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ফেরত আসাদের দাবি, দালালের প্রলোভনে তামিলনাড়ু ও কেরালায় কাজ করতে গিয়ে আটক হন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। সব সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে। একে সরকার ও জনগণের সম্পর্কের ইতিবাচক দিক হিসেবে দেখছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে রাষ্ট্রীয় পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের পরিবর্তন না হলে নতুন গন্তব্যে যাওয়া মুশকিল মনে করেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণার ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিতে হবে, শুধু প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য দিতে হবে। এছাড়া ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সহজে বোঝা যায়। এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে পরিপত্রে। সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। বলছেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে জনগণের সাথে যোগসূত্র রাখতে চান।
সরকার প্রধান হিসেবে জনগণের সাথে একটা সম্পৃক্ততা, একটা যোগসূত্র যোগাযোগ যেন থাকে। ওনার যে ব্যক্তিগত আচরণে, ব্যক্তিগতভাবে তিনি যেভাবে মানুষের সাথে যোগসূত্র রক্ষা করতে চান, নিঃসন্দেহে ইতিবাচক। সুজন সম্পাদক আরও বলেন, সরকার প্রধান যে অতিমানব নয় এ পরিপত্র দিয়ে তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তবে রাষ্ট্রীয় পদ্ধতি, প্রক্রিয়া ও প্রতিষ্ঠানের পরিবর্তন না হলে পুরনো অবস্থায় রয়ে যাওয়ার শঙ্কা তার। তিনি যে একজন ওই যে হিউম্যান বিইং, অতিমানব নয়, সেটা প্রতিষ্ঠিত করছে। কিন্তু একই সাথে আমাদের পদ্ধতি, ওই যে প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আমরা পুরানো পথেই থাকবো। পুরানো পথে থাকলে কিন্তু নূতন গন্তব্যে পৌঁছা যাবে না। তবে সুশাসন প্রতিষ্ঠায় মৌলিক সংস্কার ও গণতন্ত্রের নজরদারির কাঠামো থাকার তাগিদ তার। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 জন ডিআইজি সহ 9 পুলিশ কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপসচিব তৌসিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়। এসবির ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আশিক সাইদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রাহান মোহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি পদে বদলি করা হয়েছে। রাজধানীর মিরপুর 2 নম্বরের বড় বাগ আমজাদ গার্মেন্টসের পাশের বাড়িতে স্বামীর দেয়া আগুনে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার বিকেল 3টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের বাবা জাহাঙ্গীর আলমের অভিযোগ, প্রায় 8 মাস আগে গার্মেন্টস শ্রমিক সোহেলের সাথে বিয়ে হয় শিফা বেগমের। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শিফাকে অত্যাচার করত সোহেল। গত 24 জুন রাত 8:30টার দিকে স্থানীয় স্বজনদের জানায় শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আর যৌতুকের লোভেই জামাই সোহেল শিফার শরীরে আগুন দেয় বলে অভিযোগ স্বজনদের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিফা নিজেও এই বিষয়গুলো স্বজনদের জানিয়েছেন বলে জানান শিফার বাবা। শিফার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হচ্ছে। যারা আগুন নিবাইছে এরাই না ভর্তি করছে। মায়ের দিন গেলে মায়ের জায়গায় কদিন আগে ঘটনা এটা 24 তারিখে আগুন লাগাইছে 29 জামাই আর 2 জন লোক বেলে সাথে লয়ে আসছিল। মননশীল জগতের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। রোববার রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে মারা যান তিনি। আজ সকালে শহীদ মিনারে তাকে শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। পল্লবী মসজিদে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে জানাজা। গুণী এই ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী। বুদ্ধিবৃত্তিক জগতের এক অনন্য নাম আবুল কাশেম ফজলুল হক। 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেন। 40 বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ সময় একজন চিন্তাবিদ ও পথ প্রদর্শক হিসেবে খ্যাতি পান তিনি। রোববার দুপুরে হঠাৎ অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, সোমবার তার প্রথম জানাজা হবে পল্লবীর একটি মসজিদে এবং দ্বিতীয়টি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকালবেলা 10টা থেকে 10:30 পর্যন্ত আমরা বাংলা একাডেমি, যেখানে উনি বর্তমান প্রেসিডেন্ট ছিলেন, ওই প্রাঙ্গণে নিয়ে যাব। ওইখান থেকে পরবর্তী সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে 11টা থেকে 12টা পর্যন্ত, কেন্দ্রীয় শহীদ মিনারের ওইখানে ইসের পরে আমরা অপরাজয় বাংলা ডিপার্টমেন্টের সামনে ওইখানে 12টা থেকে 1টা পর্যন্ত ওইখানে আমরা থাকবো। বাদ জোহরের পরে ওইখানে ওনার জানাজা সম্পন্ন হবে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ছিলেন বাংলা একাডেমির সভাপতি। তার মৃত্যুতে গভীর শোক জানান সংস্কৃতিমন্ত্রী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। দেশ এবং জাতির জন্য তার যেটা কল্যাণকর মনে হয়েছে, তিনি সেই কথাগুলো নিঃসংকোচে এবং নিঃসংকোচিত্তে তিনি উচ্চারণ করে গেছেন। এদিক থেকে আমরা বলবো যে আমাদের জন্য আসলে একটা খুব বড় ক্ষতির কারণ। প্রাবন্ধিক গবেষক, সাহিত্য সমালোচক ও প্রগতিশীল সমাজ চিন্তার বিশ্লেষক হিসেবেও সমাদৃত ছিলেন। বিভিন্ন ক্রান্তি লগ্নে তার চিন্তাধারা জাতিকে পথ দেখিয়েছে। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
প্রায় 25,000 কোটি টাকার ঋণ নিয়ে আর্থিক সংকটে দেশের অন্যতম ভোগ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। বাজারে ভোগ্যপণ্যের প্রায় 30% সরবরাহ করে তারা। তাই তাদের উৎপাদন সরবরাহ স্বাভাবিক রাখতে নীতিগত সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকগুলো। সংকট উত্তরণে প্রতিষ্ঠানের কিছু সম্পদ এবং শেয়ার বিক্রির সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। তেল, আটা, ময়দা, সুজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ দেশের ভোগ্য পণ্যের প্রায় 30% সরবরাহ করে প্রতিষ্ঠানটি। তাই এই শিল্পগোষ্ঠীকে আর্থিক সংকট থেকে শুধু উত্তরণ নয়, বরং বাজার স্থিতিশীল রাখতে এগিয়ে এসেছে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশি বিদেশি 47টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সিটি গ্রুপের মোট বকেয়া ঋণ প্রায় 24,911 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ রয়েছে HSBC ও স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের। পাশাপাশি সিটি, ইউসিবি সহ একাধিক ব্যাংকের বড় অঙ্কের অর্থ আটকে আছে। সিটি গ্রুপের সবচেয়ে বড় প্রকল্প হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে সময়মতো জ্বালানি সংযোগ না পাওয়ায় উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। সংকট কাটিয়ে উঠতে 36টি ব্যাংক যৌথ উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনেক সময় অনেক বড় প্রতিষ্ঠান এমন কোনো সমস্যায় জর্জরিত হয় যেটা সলভ করা সম্পূর্ণ নীতিমালা সার্কুলার সাথে যায় না। কিছু কিছু জায়গায় কিছু ডেভিয়েশন থাকে। আমরা সমালোচনার ঊর্ধ্বে থেকে হলেও ওই সকল ডেভিয়েশনকে পাশ কাটিয়ে আমরা তাদেরকে সহায়তা করব। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটিকে ঋণ খেলাপি না দেখানোর সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থার মধ্যস্থতায় ঋণ দেয়া ব্যাংকগুলোর সমন্বয়ে একটি কমিটি হয়েছে। একই সঙ্গে সহজ শর্তে ঋণ পুনর্গঠনের বিষয়েও আলোচনা চলছে। সিটি গ্রুপের ক্ষেত্রে যেমন হয়েছে, তারা একটি অর্থনৈতিক অঞ্চলে যেতে চেয়েছে। সেখানে গ্যাসের সংযোগ সারা দেশব্যাপী গত 5 বছর থেকে এক ধরনের স্বল্পতা বা সংকট রয়েছে। সেখানে তারা এরকম একটি অ্যাগ্রেসিভ পরিকল্পনায় গিয়েছে যেখানে গ্যাসের নিশ্চয়তা ছিল না, এবং সেখানে ব্যাংকগুলো সেখানে ঋণের জন্য এগিয়ে গেছে। সেটা কিন্তু উভয় পক্ষেরই এখানে দুর্বলতা রয়েছে। প্রতিষ্ঠানটির আর্থিক পুনরুদ্ধার শুধু একটি শিল্পগোষ্ঠীর ভবিষ্যৎ নয়, দেশের ব্যাংক খাত এবং ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিলা ও বনভূমি কেটে ঘরবাড়ি এবং স্থাপনা নির্মাণ করায় হুমকির মুখে সিলেটের প্রকৃতি ও জীববৈচিত্র্য। টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় গত 3 দশকে নগরীর প্রায় 50% টিলা বিলীন হয়েছে বলছেন তারা। সিলেট নগরীর নতুন বাজার এলাকা দিনে দুপুরে অবৈধভাবে টিলা কেটে বসতঘর নির্মাণ হলেও নেই কোনো তদারকি। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর সহ অন্যান্য উপজেলাতেও একইভাবে বিলীন হচ্ছে টিলা ও বনভূমি। আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য কয়েক যুগ ধরে চলছে নির্বিচারে টিলা কাটা। মাঝে মাঝে প্রশাসনের অভিযানে সাময়িক বন্ধ হলেও কিছুদিন পরেই আবার শুরু হয় অবৈধ কার্যক্রম। তারা মহল অনেক বড়, তারা সিন্ডিকেট অনেক বেশি। তারা সবসময় চায় যে টিল্লা কাটে ব্যবসা করতো, কিন্তু আমাদের কথা মানে না। তারা প্রশাসন দিয়ে ম্যানেজ করিয়া তারা টিলা কাটে, এবং টিলা কাটা এটা তো পরিবেশ নষ্ট হয়। পরিবেশবাদীরা বলছেন গেল 3 দশকে নগরীর প্রায় 50% টিলা হারিয়ে গেছে। আইন থাকলেও প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোরভাবে প্রয়োগ না হয় বেপরোয়া তারা। প্রশাসন টিলা কাটা বন্ধে যে অভিযান পরিচালনা করছে, আমি তা মনে করি না যে এটা বন্ধ করার জন্য উপযুক্ত। তারা এই ক্ষেত্রে খুবই ঢিলেঢালা আচরণ করছে, এবং এই ক্ষেত্রে অনেকটা তারা প্রশ্ন করলে বলা হয় যে আমাদের লোকবলের অভাব। পরিবেশ অধিদপ্তরের দাবি টিলা কাটার খবর পেলেই অভিযান চালানো হয়। অপরাধীদের বিরুদ্ধে জরিমানা, মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 13টা উপজেলায় কাজের জন্য আমার মাত্র 2 জন অফিসার আছে। এই 2 জন অফিসার দিয়ে এই সিলেট মহানগর এবং 13টা উপজেলায় যে পরিবেশ সংরক্ষণে কাজ করা, এটা বেশ আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এর জন্য আমরা পূর্ণ এফোর্ট দিয়ে আমাদের এই কার্যক্রমটা আমরা সম্পাদন করতে পারছি না। সিলেট জেলায় 1035টি ছোট বড় টিলা ছিল, তবে গত 25 বছরে কাটা হয় প্রায় 50% টিলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুর থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে চলাচলকারী বেশিরভাগ বাসেরই নেই রোড পারমিট বা প্রয়োজনীয় কাগজপত্র।
বৈধ এবং অবৈধ পরিবহনের দ্বন্দ্বে বাড়ছে যাত্রীদের ভোগান্তি, সরকারও হারাচ্ছে বছরে কোটি কোটি টাকার রাজস্ব। জেলা প্রশাসন বলছে, অবৈধ বাসের তালিকা তৈরি করে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর থেকে ঢাকা সহ বিভিন্ন রুটে প্রতিদিন যাতায়াত করে প্রায় 7 শতাধিক যাত্রীবাহী বাস। পরিবহন সংশ্লিষ্টতার দাবি, অর্ধেকের বেশি বাসের বৈধ রোড পারমিট, ফিটনেস সহ প্রয়োজনীয় কাগজপত্র নেই। অভিযোগ রয়েছে 10 থেকে 12টি বাসের অনুমোদন নিয়ে অনেক পরিবহন 40 থেকে 50টি বাস চালাচ্ছে। ফলে বৈধ অবৈধ পরিবহনের দ্বন্দ্বে ব্যাহত হচ্ছে ঢাকা চাঁদপুর ও হাজীগঞ্জ কচুয়া গৌরীপুর ঢাকা রুটে বাস চলাচল। এতে চরম দুর্ভোগে যাত্রী ও শ্রমিকরা। এগুলো আছে, ওগুলো আমরা আবেদন করা আছে আর কি, দিচ্ছে মানে ওই যে টার্মিনাল বা রাস্তা সংস্করণ করলে টার্মিনালে পরবর্তীতে গাড়ি কাগজগুলো হয় আস্তে আস্তে দিবে। সরকার ইনকাম ট্যাক্স দিয়ে যাচ্ছি, অথচ আমরা রোড পারমিট পাচ্ছি না। সে কারণে আমাদের গাড়িগুলো হয়রানির শিকার হচ্ছে, আমরা হয়রানির শিকার হচ্ছে, যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। বিআরটির কাছে বৈধ রোড পারমিট ও ফিটনেসধারী বাসের পরিসংখ্যান নেই। তবে জেলা প্রশাসনের বিশেষ অনুমোদনে মাত্র 34টি বাস চলাচলের তথ্য রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, নজরদারির অভাবেই অবৈধ বাস চলাচল করছে। যে ধরনের গাড়িগুলো চলে তাদের কোনো রোড পারমিট নাই। এখন একটা সার্ভিসের লোক 2-3টা সার্ভিসের লোক পাল্লা চলে, যার কারণে যাত্রীরও সমস্যা হয়, গাড়িরও সমস্যা হয়। রোড পারমিট ছিল বা আছে, সে থেকে 5 থেকে 6 গুণ গাড়ি এখন চলতেছে, কিন্তু এগুলির পারমিট বিহীন। অবৈধ বাসের তালিকা প্রস্তুত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কুমিল্লা এবং চাঁদপুর থেকে ঢাকাগামী কিছু বাস রুট পারমিট ছাড়া অবৈধভাবে চলছে বলে আমাদের নজরে এসেছে। আমরা তালিকা তৈরি করছি এবং অতি দ্রুতই আমরা এই ব্যাপারে ব্যবস্থা নিব। ইতিমধ্যে আমাদের মোবাইল কোর্ট এখানে এই লাইনে সচল আছে, তো আশা করি অল্প কিছুদিনের মধ্যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড কাজটা শেষ হয়ে গেলে আমরা খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেব। আইন অনুযায়ী যাত্রীবাহী বাসে রোড পারমিট, ফিটনেস ও অন্যান্য ফি বাবদ প্রতি বছর সরকারকে প্রায় 40 থেকে 50 হাজার টাকা দিতে হয়। অবৈধ বাসের কারণে শুধু চাঁদপুরেই বছরে প্রায় 3 থেকে 4 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের অধিকাংশ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষ। কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কগুলো মেরামত হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। লক্ষ্মীপুর সদরে জকসিন পোদ্দার বাজারের 10 কিলোমিটার সড়কে কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন হাজারো মানুষ ও কয়েকশো যানবাহন চলাচল করলেও সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী। গর্তে গাড়ির চাকা পড়ে ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। শুধু জকসিন পোদ্দার বাজার নয়, জেলার বেশিরভাগ গ্রামীণ সড়কেই একই চিত্র। কোথাও 20 মিনিটের পথ পার হতে লাগছে 2 থেকে 3 ঘন্টা। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্বাভাবিক যোগাযোগ। রাত নাই, দিন নাই, মানুষ চলতে পারে না, ফিরতে পারে না, গাড়ি কাইতে পড়ে যায়, গাড়ি প্যাসেঞ্জার সহ পড়ে যায়। অসংখ্য মানুষের চলাচল, অসংখ্য যানবাহনের চলাচল, প্রতিদিন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা দুর্ভাগ্য, আমাদের কভার বোর্ড দিয়ে বানা দেন, রাস্তার কাজ শুরু হয়ে যাব। অর্থাৎ কষ্টা হুরুন ছাড়া এই দেশ আর উন্নত হবে না। আপনার চরম বিপাকে যানবাহন চালকেরাও। গর্তে পড়ে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, বাড়ছে দুর্ঘটনা। আর তাই দ্রুত সড়ক সংস্কারের দাবি চালক ও স্থানীয়দের। দৈনিক 2-10টা অ্যাক্সিডেন্ট হয়, আর আমরা তো গাড়ি চালাইতে পারি না, অনেক রাস্তাঘাট অনেক খারাপ। আমরা কার কাছে বলবো, আপনারা আইসেন এই জন্য বলতে আছি। জীবনটাকে একেবারে হাতে নিয়ে এই বাইক চালাচ্ছি, চাকরির কারণে আসা যাওয়া করতে হয় প্রতিনিয়ত। এলজিইডি জানিয়েছে, প্রায় 1000 কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে যেগুলোর অবস্থা সবচেয়ে নাজুক, সেগুলোর দরপত্র ও প্রক্ষলন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার। জকসিন পোদ্দার বাজারের মধ্যে এই রাস্তাটি প্রায় 9 কিলোমিটার লম্বা। ওইখানে আমরা 4 থেকে 9 কিলোমিটার, আমরা 4 থেকে 6 কিলোমিটার টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। এই সড়কটি আমরা, এটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্পে অন্তর্ভুক্ত। এটা আমরা এস্টিমেট তৈরি করে ফেলছি, এটা পাঠিয়ে দিব। দালাল বাজার, মিরগঞ্জ এবং জকসিন পোদ্দার বাজার সড়কে 6 মাসে 10টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন, আহত আরও 20 জন। প্রাণহানি এড়াতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রান্সের কিমে মিউজিয়াম থেকে ফিরিয়ে আনা মহাস্থান জাদুঘরের 47টি প্রত্নতত্ত্ব নিদর্শন আসল না নকল তা 19 বছরে নির্ধারণ করতে পারেনি কর্তৃপক্ষ।
2 দফা তদন্ত কমিটি গঠন হলেও কোনো প্রতিবেদন মেলেনি। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষজ্ঞ নেই, একই সঙ্গে নেই পরীক্ষা করার ব্যবস্থাও। ফ্রান্সের গিবে মিউজিয়ামে প্রদর্শনের জন্য 2007 সালে বাংলাদেশ থেকে বেশ কিছু প্রত্ন নিদর্শন পাঠানো হয়। এর মধ্যে 47টি পাঠানো হয় মহাস্থান জাদুঘর থেকে। তবে সে সময় নানা বিতর্ক শুরু হলে প্রদর্শনী বাতিল করে সেগুলো ফিরিয়ে আনা হয় দেশে। পরে প্রত্ন নিদর্শনগুলো কোনো ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বা বিশেষজ্ঞ যাচাই ছাড়াই মহাস্থান জাদুঘরে সংরক্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। সে সময় প্রশ্ন ওঠে, ফেরত আনা নিদর্শনগুলো আসল নাকি নকল। জবাব খুঁজতে প্রশাসন, প্রকৌশলী, ডাক্তার, পুলিশ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে 2 দফা সময় বৃদ্ধির পরেও প্রতিবেদন জমা দেয়নি কমিটি। সম্প্রতি আবারও প্রত্ন নিদর্শন নিয়ে প্রশ্ন ওঠায় আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনও তা কাজই শুরু করেনি। যে নিদর্শনগুলো সেগুলো স্বাক্ষর বা নাম্বার এগুলো যাচাই করে দেখেছি, কিন্তু আমরা যেহেতু কেউই বিশেষজ্ঞ না এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ টিমের শরণাপন্ন হয়েছি আমরা। ওখান থেকে 3 জনের একটি নামের তালিকা দিয়ে হয়েছে একটি উপকমিটি করে। সেই উপকমিটি হয়তো আসবে, যেহেতু 3 জনই অধ্যাপক, তারা অচিরেই আসবে। তারা আসলে আমরা বিস্তারিত তথ্যটি দিতে পারবো। এটাকে ঠিক আছে কিনা, ঠিক মতো আসছে কিনা, এইটা সঠিকভাবে যাচাই করার জন্য জাতীয় জাদুঘরে 2 সপ্তাহের একটা প্রদর্শনী করা হয়, যে এখানে যারা বিরোধিতা করেছিল আগে তারা দেখুক যে আসলে এটা সঠিকভাবে ফেরত আসছে কি না। তো তারপরে প্রত্যেকটি জায়গার এন্টিকুটি সেসব জায়গায় ফেরত পাঠানো হয় আর কি। আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রত্নসম্পদ পাঠানোর ক্ষেত্রে ডিজিটাল নথি সংরক্ষণ ও বিশেষজ্ঞ পর্যায়ের যাচাই বাধ্যতামূলক করার তাগিদ দিচ্ছেন ইতিহাসবিদ ও সচেতন মহল। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।